হ্যালো হ্যালো। আজকে 11 তারিখ, অনেক দিন পর আমি আবার শুরু করেছি আমার মনোলগ। এবং গত 9 তারিখ আমার জন্মদিন ছিল। তো আমি আমার জীবনের টাইম লাইনে 30 ইয়ার্স কমপ্লিট করলাম, উইচ ইজ নট সামহাও অ্যান অ্যাচিভমেন্ট। বাট আমি ভাবতে শুরু করে সেদিনকে বসে ভাবছিলাম যে কেমন গেল, কেমন করে কাটলো আমার 30 বছরের জীবনটা, এবং বিভিন্ন রকম। The good thing is today I have coffee and I would also give myself 30 minutes যেমন দিয়ে থাকি। তো 25 মিনিটস দিই আজকে। তো যাই হোক, মাঝখানে অনেক কিছু ঘটে গেছে আমাদের ইন্ডিয়াতে। ককরোচ জনতা পার্টি প্রোটেস্ট ছিল, সেই প্রোটেস্টে যা দাবি সেটা মানা হয়েছে। এডুকেশন মিনিস্টার রিজাইন করেছে। স্টুডেন্টদের প্রতি বর্বরতা অত্যাচার তো হয়েইছেই, কিন্তু অ্যাটলিস্ট দের ডিমান্ডস আর বিং কনসিডার্ড। এবং শুধু তাই নয়, এই মুভমেন্টটা যে শুধু ডিমান্ড অ্যাকসেপ্টেন্স মুভমেন্ট সেটা ঠিক আমি বলবো না, ইটস বিয়ন্ড দ্যাট। কারণ এখন ইনস্টাগ্রাম খুললেই সব জায়গাতেই বেশ ভালোই দেখা যাচ্ছে যে ছোটো ছোটো বাচ্চারা স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, স্কুলের কন্ডিশন, এডুকেশন নিয়ে কথাবার্তা লোকজন বলতে শুরু করেছে। আমাদের জেনারেশনের যেসব হচ্ছে ছেলেপুলে, তারা, এবং একটা খুব সুন্দর আর্টিকেল ইন্ডিয়ান এক্সপ্রেসে লিখেছে প্রতাপ ভানু মেহতা, আমি পড়লাম আজ, কালকে পড়লাম, গতকাল, যে দ্য কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি এই মুহূর্তে যেরকম, সেটার জন্য কিন্তু যারা এই ককরোচ জনতা পার্টির ককরোচ, তাদের গার্জেনরা বা প্যারেন্টরা দায়ী। এবং কথাটা প্রায় 100%ই ঠিক। যে একটা কমফোর্টেবল জেনারেশন, যারা লিবারালাইজেশন এবং সফট ফর্ম অফ সেন্ট্রাল লিবারাল গভর্নমেন্টের আন্ডারে থেকে নিজেদের জীবিকা অর্জনের পরে তারা একটা এত কমফোর্টেবল লাইফ লিড করতে শুরু করেছিল, সেই কমফোর্ট থেকে সেই গভর্নমেন্টের এত সাপোর্ট দেওয়া তাদের কাছে একটা ধর্ম হয়ে গেছিল। তো কোয়েশ্চেন বন্ধ করে দিয়েছিল আর কি মানুষে করা। যাই হোক, দিস ইজ এ ভেরি গুড অ্যাচিভমেন্ট ইন দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া। তো এই মাঝখানে আমার জীবনে একটা খুব খারাপ ঘটনা, খুব খারাপ ঘটনা বলুন না হলেও খারাপই একটা সংবাদ, যেখানে একটা পোস্ট ডক্টরাল পজিশনে আমি রেকমেন্ডেশন পাই, তার ইন্টারভিউ হয়, ওদের তরফ থেকে, মানে রিক্রুটারদের তরফ থেকে আমার প্রতি একটা অপটিমিজম ভীষণ চরম পর্যায়ে থাকা সত্ত্বেও আমাকে ভবিষ্যৎ থেকে রিজেক্ট করে। তো যাই হোক, এখন এই মুহূর্তে বসে আমি এই মুহূর্তে সত্যি কথা বলতে কিছু বুঝে পাচ্ছি না কী করবো। আই ডো নট হ্যাভ এনি আইডিয়া হোয়াট টু ডু সো এভার আফটার দিস। আমার সত্যি বলতে কি না আসে কোনো রিসার্চ আইডিয়া এই মুহূর্তে মাথায়, যেটাকে নিয়ে আই ওয়ান্ট টু লাইক প্রসিড ফার্দার, আমার এজেন্ডাকে প্রসিড ফার্দার করবো, সেরকম কিছু একটা আইডিয়া, সেটাও এই মুহূর্তে আমার কাছে কিন্তু ক্লিয়ার নেই। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কি করা যায় আমি সত্যিই জানি না। ভেবেছিলাম যে এই চাকরিটা হয়ে যাবে, তারপর আমি নরওয়ে যাব। তো নরওয়েতে যাওয়া তো কনফার্ম হয়েই গেছে, যে একটা রিসার্চ ভিজিটে আমি যাচ্ছি 13 তারিখ, এই 13 বেসিক্যালি পরশু দিনকে আমি রওনা দেবো। কিন্তু আমি জানি না আমি কী করবো এখানে গিয়ে এখন। দ্য মোর ডেজ আর প্রসিডিং ফার্দার উইদাউট এনি জব। প্রথমে ভাবছিলাম এটাই কথা, আমার কোনো
কাজ না করার ফল, যে আমি কোনো কাজ পাচ্ছি না, আমার জীবনে কোনো রুটিন নেই, বা এইটাই হচ্ছে রিজন যে আমার মাথাটাও একটু আস্তে আস্তে ব্লকড হয়ে যাচ্ছে, মোটিভেশন কমে যাচ্ছে, এরকম কিছু। বাট আই থিঙ্ক দ্য মেজর ইম্পর্টেন্ট থিং দ্যাট is happening to me is because I am, whatever I'm doing it alone. আমি কোনো কালেকটিভের মধ্যে নেই। এবং বিগ থিঙ্ক বলে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, এবং সেটা একটা একটা সাবস্ট্যাক চ্যানেল বোধহয় আছে। তো বিগ থিঙ্কে সেদিনকে একটা আর্টিকেল ছেপেছে যে আইনস্টাইনের যে অ্যাজ এ সোলো ভেঞ্চারিস্ট না, নাকি ওর কোলাবোরেশনের মাধ্যমে আজকে যাই এসছে সেটা আউট অফ কোলাবোরেশন। তো I was thinking at some point I used to think that when I look into those stories and histories of inspiration from those scientists, it always seemed to me when I was a kid that এটা সবসময় একটা সোলো ভেঞ্চার, বিশেষ করে থিওরি। বাট নাও আই সি ইটস নট। আই থিঙ্ক যখন তুমি একা কাজ করবে তার হয়তো ক্লোজ আছে যে রেসপন্সিবিলিটি নিতে হয় না অনেক কিছু, বাট কনস প্রচুর প্রয়োগ থেকে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমার যেটা চাই সেটা একটা কালেকটিভের সঙ্গে থাকা। আমি ভীষণ আইসোলেটেড হয়ে গেছি, এবং যার জন্য কোনো মোটিভেশনও পাচ্ছি না। এমন নয় যে আমার মধ্যে ইচ্ছা নেই, ইন দিস মোমেন্ট অ্যারাউন্ড মি বইয়ে ছড়াছড়ি, আমি এই বই সেই বই পড়ছি, পুরোনো একদম বেসিক বইও মাঝে মাঝে পড়ছি। এই কদিনে খুব ভালো ভালো কয়েকটা বই পড়েছি, বেসিক বই যেগুলো যেগুলো ব্যাচেলার্সে পড়েছি যেগুলো তো পড়েইছি। কোয়ান্টাম কেমিস্ট্রি বাই ডোনাল্ড ম্যাকুয়ারে বা ইরান লেভাইন থাকা ওইসব সত্ত্বেও আমি পড়লাম চার্লস কুলসনের ভ্যালেন্স বইটার রিইটারেশন, যেটা হচ্ছে আমাদের রয় ম্যাকুইন লিখেছে। আর তার সাথে আমি পড়লাম হচ্ছে রয় ম্যাকুইনের লেখা মলিকুলার কোয়ান্টাম মেকানিক্স, খুব ভালো বই। তো এমন নয় যে পড়ার ইচ্ছা নেই বা এই ফিল্ড থেকে মন উঠে গেছে, সেরকম নয়। But I really need a collective. I really need some people to talk to, because I think this is my current problem. এবং সেই প্রবলেমটা আসছে এই জন্য যে আমাদের রিসার্চকে ইনস্টিটিউশনালাইজড করে দিয়েছে এত বেশি যে ইটস কমপ্লিটলি not possible to have a group if you are out of academia. তো যাই হোক, কিন্তু নরওয়ে গেমে কী করবো আমি জানি না ঠিক, সত্যি কথা বলতে গিয়ে। তো দেখা যাক, আমার লিথিয়াম হাইড্রাইডের ক্যাটায়নের যে প্রজেক্টটা সেটা কোথায় কী করে নিয়ে যাবো। এবং আমার একটা পোস্ট ডক্টরাল পজিশন খুব দরকার, নাহলে আমার যেসব আইডিয়াগুলো সেগুলো ক্রাশড হয়ে যাবে। বিকজ if I would not be in a collective, if I would not be in a group, আমি একা এটা পারবো না, অসম্ভব। তো I think I learned, but now this is the time to just go out. I'm pretty exhausted, আমি বলবো। আজকে হয়তো র্যান্টিংটা প্রচণ্ড র্যান্টিংই হচ্ছে, তো ওই আর কি। তো I have no clue what I would do in Norway, এবং তারপরও যেখানে যেখানে অ্যাপ্লাই করছি সেখানেও পয়সা নেই, টাকা নেই। তো হচ্ছে I did not get any positive words for a position for postdoc. But one thing that probably came out of this time, আমি অনেক কিছু জিনিস কিন্তু অবজারভেশনের দ্বারা বোঝার চেষ্টা করেছি, কেন এগুলো হলো, কী করে হলো, কীভাবে হলো।
হচ্ছে। তো সবচেয়ে বড় ব্যাপার, প্রথম যখন আমার জানুয়ারি মাসে চাকরিটা গেল, তখন ভাবলাম ঠিক আছে, I have some free time when before defense, so I can apply for jobs and other things. তারপরে আমি হয়তো ইন্ডিয়া চলে যাব। তো ইন্ডিয়া চলে গেলে হয়তো এইসব চিন্তা ভাবনা করতে হতো না। যাই হোক, সেটা যাওয়া হলো না, আমি থাকলাম। তো মেনলি আমাকে আমার আইসোলেশনেই থাকতে হয়, মোটামুটি আইসোলেটেড আমি থাকি। তো সেখানে কীভাবে এগোনো যাবে তার কোনো প্ল্যান ছিল না। ঠিক আছে, আমার তো থিসিস কমপ্লিট, এরপরে যে কাজগুলো বাকি আছে বা যে কাজগুলো মাথায় এসছে সেগুলো নিয়ে কীভাবে এগোবো উইদাউট এনি পজিশন। আমার তো কোনো অ্যাফিলিয়েশনও ছিল না। তো মাই সুপারভাইজার ওয়াজ আউট সে lenient enough যে চলো, you can use the servers, no problem, you would still have the account and everything. তো আমি এটা আস্তে আস্তে ভাবতে শুরু করলাম যে ঠিক আছে চলো, আমি হচ্ছে যে আস্তে আস্তে এগুলো করে ফেলবো, নিজেই করব। কিন্তু দেখলাম প্রথম কয়েক মাস কিন্তু ভালোই এগোলো সেই কাজগুলো, কিন্তু একটা টাইমে গিয়ে স্ট্যাগন্যান্ট হতে শুরু করলো, যেটা আমি ফিল করলাম যত মান্থ অফ জুনেও আমি স্টেবল ছিলাম। ওয়ার্ক ওয়াজ গোয়িং ইন আ স্ট্রিমলাইন ফ্লো, স্লো যাচ্ছিল কিন্তু এগোচ্ছিল কাজ। যেই ইট হিট দ্য জুলাই মার্ক, আমার তখন থেকে কিন্তু মোটামুটি বিরক্ত আসতে শুরু করলো যে ঠিক হচ্ছে না। কারণ এবং আমি জানি না তার মূল কারণ কি, কিন্তু আমার মনে হচ্ছে একটা কারণ সবচেয়ে বড়, সেটা হচ্ছে যে একা সেটা হবে না, ইউ নিড some more brains to either like confront you or do something. It's like this Immanuel Kanter একটা থিওরি অফ নলেজ, যে নলেজ কী করে জেনারেট হয়, নলেজকে কী করে জেনারেট করা যায়। তো নলেজ জেনারেশনের মূল মন্ত্র হলো যে একটা থিসিস থাকবে, একটা হাইপোথিসিস, যে আমি কিছুটা ভাবলাম যে আই ডোন্ট নো, আমের রং সবসময় যে সবুজ আম আর হলুদ আম দুটো আলাদা, সাপোজ এটা হাইপোথিসিস। তো তখন আমাকে কেউ বলবে যে না, সেই একটা আমই তো একজনকে কাউকে অ্যান্টিথিসিস হতে হবে, যে না, সেই একটাই আম তো সবুজ এবং হলুদ দুটো রঙে ধারণ করে। তো এই কন্ট্রাডিকশনের মাধ্যমে লাস্টে গিয়ে যেটা জেনারেট হয় সেটা হচ্ছে সিনথেসিস বলে। তো সেখান থেকে নলেজ ক্রিয়েট হয়, যখন কোনো একটা পক্ষ বা সেই পক্ষ বা বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন রকম মত এসে তার একটা নতুন কিছু আইডিয়াকে জেনারেট করে, সেটাই নলেজ সৃষ্টি হয়। তো I think I am facing this problem. I have a thesis which is my, let's say, hypothesis, যেগুলো আমি হয়তো আইডিয়া ভাবছি, আমার আইডিয়াস, বাট দ্য প্রবলেম ইজ যেহেতু আমি একা আর আমার এগেনস্টে কেউ নেই, তো আমি যেটা ভাবছি সেটা কনক্রিটভাবে কিছু বেরিয়ে আসছে না। তো আই থিঙ্ক অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার ইউ নিড দ্য কালেকটিভ। যে তুমি একা করে অ্যালবার্ট আইনস্টাইন যদি একাই ভেবে আমার থিওরি লিখে দিল, যদি কেউ ডিসপুট করার কেউ থাকতো না, যদি কেউ অ্যান্টিতে থাকতো না ওই থিওরি, তাহলে সেই থিওরির ভ্যালিডিটি প্রমাণ হতো না। তো এটা একটা বিশাল বড় সায়েন্টিফিক মেথডে পড়ে যে একা সোলো ভেঞ্চার করা কিন্তু সম্ভব নয় সায়েন্সে। তো যখন আমার এখন মনে হয় সেটা, যে আমি যখন ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমার পিএইচডিতে, তখন প্রায়ই আমাকে এই কোয়েশ্চেনটা করতো, আর ইউ এ সোলো ওয়ার্কার অর এ টিম ওয়ার্কার। তো তখন হচ্ছে যে ইউটিউবে বিভিন্ন রকম সাজেশন আসতো যে প্রপার আনসার কী হবে ইন্টারভিউ। তো দ্যাটস ওয়াই আই রিয়েলি হেট কর্পোরেট কালচার, কারণ ওরা হচ্ছে অলরেডি
সেট ইন স্টোন, বা এক ধরনের রিলিজিয়ন সব কিছুকে সেট ইন স্টোন করে দেয়, যে এটাই বলতে হবে তবে এটা পাবে তুমি, হ্যানা তেনা হাবি যাবি। তাদের নিজস্ব একটা একটা হচ্ছে বাইনারি ওয়াইজ অ্যান্সার্স, এবং তার একটা হচ্ছে বিভিন্ন রকম জিনিস। যাই হোক, তো আমি সেটা পছন্দ করি না। তো এখন সেটা মনে হয় যে এইটা সেটা সায়েন্টিফিক পিএইচডি ইন্টারভিউতে একটা বাজে কোয়েশ্চেন, এবং যদি সত্যিকারের কোনো এরকম একটা কোয়েশ্চেন করতেই হয়, তাহলে আমি বলবো যে এমন কোয়েশ্চেন করো যেটা দেখাচ্ছে, যেমন ইফ আই উড বি এ প্রফেসর, আমি আমার পিএইচডি স্টুডেন্টকে আমি প্রশ্ন করবো যে তোমার কি মনে হয় একটা সায়েন্টিস্টের কী করা উচিত, সোলো ভেঞ্চার তার প্রোডাক্টিভিটি বাড়ে, বা প্রোডাক্টিভিটিটা খুব বাজে ওয়ার্ড যদিও, যে সোলো ভেঞ্চারে হচ্ছে যে এগোনো উচিত নাকি কোলাবোরেটিভ, এবং তুমি যে পক্ষতে উত্তর দেবে তার পিছনে জাস্টিফিকেশন দাও, তোমার জাস্টিফিকেশন কী সেটা। তো then also, like, there is no right or wrong answer. I think the major thing is you have to, ওই আর কি, যে তার একটা পক্ষ থাকবে, আমার বিপক্ষও থাকবে একটা হয়তো, বা পক্ষ থাকবে হয়তো যে যা উত্তর দিচ্ছে, সেই অনুযায়ী আমাদের মধ্যে কিছু একটা সিনথেসিস ঘটবে। তো যাই হোক, আমার মনে হচ্ছে এটা এখন আমার সবচেয়ে বড় একটা হার্ডেল হয়ে গেছে, যেহেতু আমি একাডেমিয়ার মধ্যে নেই। আর তারপরে হলো আমি আমি খুব সিলেক্টিভ বরাবরই, আমি মাঝে মাঝে খুব বেশি সিলেক্টিভ হয়ে যাই। when I was starting to do my পিএইচডি, or পিএইচডি জন্য অ্যাপ্লাই করছিলাম, তখন আমি কান্ট্রি নিয়ে সিলেক্টিভ ছিলাম। আমি হচ্ছে এশিয়ার কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করিনি। তো অবশ্য সবচেয়ে বড় একটা বিষয় ছিল যে আমি পরীক্ষার প্রতি বিরক্ত হয়ে গেছিলাম। আমার মনে হয় যে পরীক্ষা বিষয়টাতে আমার খুব বৃত্তিশীল জন্মে গেছিলো, ছোটো থেকেই শুধু পরীক্ষা পরীক্ষা দেখে আসছে। আমি একদম পছন্দই করতাম না পরীক্ষা, একটা টাইমে গিয়ে খুব বৃত্তিশীল চলে এসছে। ব্যাচেলার্স মাস্টার্স করার পরে নেট, এবং আমার বন্ধুরা দেখতাম গাদায় গাদায় নেট দিচ্ছি, নেটে র্যাঙ্ক হয়ে গেলো, বিশাল হই হুল্লো। কিন্তু এরকমও জানি যে আমাদের ব্যাচেও সেরকম ছেলে ছিল যারা নেট পায়নি, এমন নয় তারা নেট পেতে পারে না, বা নেট পেতে পাওয়ার বড় ব্যাপার নয়, তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে যেটা তারা কিন্তু রিসার্চ করতে পারবে। এবং আমার মনে হয়, আমার তখন মনে হতো এটা, যে নেটে যে কোয়েশ্চেনগুলো আসে তার কোনো কানেকশান নেই একটা রিসার্চ করার জন্য। এবং এটা কিন্তু যেসব ছেলেরা উপর নেটে 1-2 র্যাঙ্ক করে তারাও কিন্তু অবশ্যই স্বীকার করে, বা করেছে তখনও। বাট কেউ কিন্তু এটাকে তো মানে সাপোর্ট করলেও বা বুঝলেও nobody talked against it, এবং সেটা হয়তো কথা বলে ওদের কাজও ছিল না ওই মুহূর্তে। যাই হোক, বাট then the main selection criteria for choosing a country for me became যে আমি সেই সব কান্ট্রিতে পিএইচডি অ্যাপ্লাই করবো যেখানে পরীক্ষা দিতে হবে না আমাকে। ইন্টারভিউ হবে ঠিক আছে, জাস্ট একটা ফর্মাল ইন্টারভিউ, পরীক্ষা আমি দিতে পারছি না, অনেক হয়েছে আমার পরীক্ষা দেওয়া। তো আমি হচ্ছে যে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে আসছি, জার্মানিতে হলো, হ্যাঁ। এবং এখন গিয়ে আমি জানি আমার এখন সিলেকশন ক্রাইটেরিয়া অফকোর্স যে আমি যে কাজটা করতে চাইছি সেরকম একজন লোককে খুঁজতে হবে। তো এটা আমার বরাবরই আমার মনে হচ্ছে আমার জীবনে একটা প্রবলেম, মানে এখন সেটা ভেবে দেখছি আমি জীবনে একটা প্রবলেম হয়ে গেছে। তো যখন আমি কোয়ান্টাম কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করে ভাবছিলাম, তখন ওই পার্টিকুলার বছরটাতে প্রথম কথা পরীক্ষা দিয়ে ঢুকতে হবে, সেটা তো বিশাল বড় প্রবলেম ছিলই, বাট স্টিল তার উপরেও ভালো কোনো বা সেই সময় কিন্তু কোয়ান্টাম কেমিস্ট্রি বা কম্পিউটেশনাল কেমিস্ট্রি এত কিন্তু পপুলার ছিল না, বা ওরকম এরকম বুম হয়নি। ইনফ্যাক্ট আমি তো বলবো বুম তো এই মুহূর্তে এখন হচ্ছে বেশি, সে বিভিন্ন এআই কোম্পানি হোক, টেকনোলজি কোম্পানি সব হচ্ছে কম্পিউটেশনাল কেমিস্ট্রি, হ্যাঁ না হাবি যাবি। তো আমার ইচ্ছে ছিল ফান্ডামেন্টালি কোনো একটা কেমিস্ট্রিতে কাজ করতে। আমি প্রজেক্ট
যেটা পেয়েছিলাম সেটা তো বিশাল ফান্ডামেন্টাল প্রজেক্ট ছিল, বললাম বাহ এটা তো ঢুকতেই হবে, এরকমই একটা কাজ করতে আমি চাই বরাবরই। তো যাই হোক, তো তখন আমার ইন্ডিয়াতে এরকম কম্পিটিশন কোনো ছিল না। এখন আমি এসে আমি যে ফিল্ডে কাজ করি তারপরে যে ওই ফিল্ডে এগোবো, সে এগোনোর জন্য সেই সব লোক আস্তে আস্তে রিটায়ার হয়ে যাচ্ছে। আমি যাবোটাই কোথায়? আর যারা আছে তাদেরকে আমার পছন্দ নয়, তাদের সঙ্গে কাজ করতে চাই না। তো এই হয়ে গেছে আমার সমস্যা। আর এই সমস্যার সমাধান তো খুব জটিল। তো যা দেখি, নরওয়েতে যাচ্ছি আমি আশা নিয়ে অনেক। আমার ইচ্ছা আছে যদি কোনো রকমের ত্রিভুবে, যাদের আমি যাচ্ছি বেশি তার নাম, তো সে যদি মোটামুটি রাজি হয়, শুধু রাজি হওয়াটা নয়, আমাকে আমার জানারও আছে যে কী 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 রকম কাজ আর বাকি আছে এই ফিল্ডে। কারণ হচ্ছে আমার যেগুলো কাজ হিসেবে মনে হয় সেইগুলো আবার মাঝে মাঝে দেখেছি সব লোকরা সাপোর্ট করতে চায় না। এবারে কি সমস্যাটা হয়ে গেছে যে সেই সব যুগ আর নেই যেখানে আমি একটা জিনিস লিখবো, আমি একটা কাজ করবো ভাবছি সেই জন্য টাকা পেয়ে যাবো। সেই কমিউনিটির লোকজনই আমার জিনিসটাকে রিভিউ করবে, তারা যদি সম্মতিই না দেয় প্রথমে, তাহলে আমি যথেষ্ট চেষ্টা করি সে কাজ কোনোদিনই এগোবে না, বেরোবেও না, সেই গ্রান্ট নেই, পাবোও না। তো এই হাইপার ক্যাপিটালিস্টিক একটা রিসার্চ সোসাইটিতে টিকে থাকা খুব মুশকিল। এবং সত্যিকারের এইসব বাচ্চারা যারা রিসার্চ করবো ভাবছে, ধরো যারা আসছে দেখছি তাদেরকে মাঝে মাঝে কষ্ট হয় যে এত আশা নিয়ে আসছে, এত এত বড় বড় স্বপ্ন নিয়ে হয়তো কেউ কেউ পুষ্পু ছেলেরা আসে, তাদের এভাবে মানে একদম শেষ করে দেওয়া হচ্ছে। আমি তো বলবো সায়েন্স পড়ার প্রধান কারণ, আমি কিন্তু পিএইচডি করতে করতে মোটামুটি আমার শুরু হলো আন্ডারস্ট্যান্ডিংটা। পিএইচডি শেষ পর্যন্ত আমার মোটামুটি কিছু কিছু মেজর চেঞ্জেস তো ইন দ্য আউটলুক অফ অ্যান ওভারভিউ অফ সায়েন্স তো এসছে 100%। এবং যে চেঞ্জটা প্রচণ্ড ড্রাস্টিক চেঞ্জ, আমি এরকম চেঞ্জ আমি কোনোদিন আশা করিনি যে হবে আমার সাথে। আমি এই সিরিজ চালু করেছিলাম কফি কফি উইথ নোবডি, যে আমার কোনো প্ল্যান ছিল না, আমি জানতাম না কী বলবো এটাতে, আমার কোনো আইডিয়া নেই। তো আস্তে আস্তে এটা আমার কাইন্ড অফ একটা জার্নালিং টাইপের হয়ে যাচ্ছে। এবং আমি জানি না আজকে আমার ঠিক সত্যি কথা বলতে মুডও সেরকম কিন্তু ভালো নেই আমি বলবো। কারণ আই এম ভেরি লস্ট ইন দ্য মোমেন্ট। আমি কিচ্ছু কিচ্ছু বুঝতে পারছি না কোন দিকে এগোবো, কোথায় যাব, কী করবো, কী নিয়ে রিসার্চ করা উচিত। কারণ হচ্ছে যে এত অস্থায়ী সিচুয়েশন, এবং তার মুহূর্তে আমি হচ্ছে যখন এসব এখন সোশ্যাল মিডিয়ার এই লিঙ্কডিন ফিঙ্কডিন যখন খুলি তখন দেখি, তো দেখে তখন বড্ড আমার অদ্ভুত মনে হয় যে কী হচ্ছে সব চারিদিকে, যেমনভাবে সব কিছু চলছে কোনো মানে হয় না। এবং অর্ধেক মানে মোস্ট অফ দ্য কথা যেগুলো লেখে আর বলছে সেগুলো অ্যাজ ইফ যেন কেউ পাঠিয়ে দিয়েছে তাদেরকে পোস্ট করার জন্য, এরকম মনে হয় আমার। কোনোটা সত্য মনে হয় না, সেই খাঁটি জিনিসটা আর নেই একদম। সব কিছু আমাদের আমার আমার গার্জেন বা আমার বাবা মা যখন আমরা ছোটো ছিলাম তখন বলতো আরে আর সেই ওই খাঁটি সবজি নেই, খাঁটি মাংস নেই, খাঁটি এই নেই, খাঁটি খাবার নেই, খাবার সব অ্যাডাল্টারেটেড হয়ে গেছে। তো তারপরে তো মানুষের ব্রেন ফেসবুক টেসবুক আসাতে তো অ্যাডাল্টারেটেড হলো এক। আর এখন থার্ড স্টেজ হচ্ছে মানুষের এক্সপ্রেশন আস্তে আস্তে অ্যাডাল্টারেটেড হচ্ছে ডিউ টু এআই। এভরিথিং ইজ গেটিং, উই হ্যাভ রিচড দি আলটিমেট অ্যাডাল্টারেটেড স্টেট, যেখানে কনজামশন, থটস অ্যান্ড ক্রিয়েশন
or expression of thoughts gets an absolute adulteration by the technology that we have around. And this is unfortunate, খুবই খুবই আনফর্চুনেট আমি বলবো এটা। তো যাই হোক, এটা এটা এরকমই, এটা খুব খারাপ এবং কিছু করার নেই। এবং এবং ওই আর কি, তারপরে তো যুদ্ধ আছে, রাজনৈতিক অস্থিরতা আছে, কেউ ভালো নেই, কেউ না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেখানে যেখানে খবরের কাগজ খুলছি, যে দেশেরই খবরের কাগজ খুলি না কেন, সব দেশেরই একটা বিশাল অস্থায়ী একটা পরিস্থিতি। এবং এই অস্থায়ী পরিস্থিতি কবে শেষ হবে বলা খুব মুশকিল। কতদিন আশা করে রাখবো সেটাও খুব কষ্টকর ব্যাপার। মাঝে মাঝে মনে হয় যে যদি আমি শিউরে চলে যেতাম পিএইচডির পরে, এবং সেটা আমার পার্টনার হয়তো বুঝতে পারে কি পারে না জানি না, যেটা আমার মনে হয় ওভাবে যে হয়তো আমি চলে যাচ্ছি, তাহলে তো আমার সমস্যাটা মিটবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাটলিস্ট একটা স্ট্রেস তো কম থাকবে আমার জীবন থেকে, যে আমি এই মুহূর্তে আমার কোনো রোজগার নেই। আমার পার্টনার সত্যিকারের ভীষণ ভীষণ সাপোর্টিভ বলে আমাকে এরকম একটা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাওয়া সত্ত্বেও আমার কোনো রকম এতটুকু আর্থিক কোনো সংকট আসতে দেয়নি এখনো পর্যন্ত। কিন্তু সেটা কতদিন আর আমিও মন বুঝে হচ্ছে যে নেব। আমারও মাঝে মাঝে খারাপ লাগে যে ও ও আমার জন্য বরঞ্চ খাটছে, বিভিন্ন জায়গায় যাওয়া, কথা বলা। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সিস্টেমটা এত রিগড এবং করাপ্ট হয়ে গেছে, এবং এত আল্ট্রা এলিটিস্ট হয়ে পড়েছে যে আমাদের কোনো জায়গা নেই। এবং এবং এলিটিজমটা কিন্তু শুধু টাকা পয়সা নয়। ইন্ডিয়াতে রিসার্চের এলিটিজম বা রিসার্চের এক্সক্লুশন অফ ওয়ান কাইন্ড অফ পিপল উড কাম ফ্রম কাস্ট একটা আসবে। কাস্টটা শেষ হলেই চলে যাবে হচ্ছে তোমার রিলিজিয়নে, যে মাইনরিটিসদেরকে এক্সক্লুড করার একটা বিষয় বা তাদেরকে ইম্পর্টেন্স না দেওয়া। কারণ এক্সক্লুশন একটা, তো যে ডিরেক্ট এক্সক্লুশন সেটা খুব, যেগুলো মোটামুটি একটু এডুকেটেড সোসাইটি হয়ে যায় তখন সেটা সম্ভব হয় না ডিরেক্ট এক্সক্লুশনটা। তখন তারা করে কি, সেই জায়গাটাতে ইগনোরেন্স চলে আসে। তো ওয়েস্টার্ন কান্ট্রিজে আমি যখন কনফারেন্সে গেছি, তখন আমি প্রথম দিকে অতটা না বুঝলেও, ফার্স্ট কনফারেন্স অতটা না বুঝলেও, এসটিসি 2022 সাল, তার পরবর্তীকালে আমি যে কটা কনফারেন্সে গেছি, ইন্টারন্যাশনাল কনফারেন্স, আমি কিন্তু সেটা খুব রিয়েলাইজ করেছি, সেটা নট অনলি ফর মি অ্যাজ আ স্টুডেন্ট, বাট একটা নন হোয়াইট কান্ট্রি থেকে আসা, বা নন হোয়াইট স্কিন কান্ট্রি, যেগুলো বেসিক্যালি এখন বলা হয়, যেমন রিলিজিয়ান নিয়েও বলা যেতে পারে যে নন খ্রিশ্চান ডমিনেটেড কান্ট্রি যেগুলো, সেগুলোতে মোটামুটি তাদেরকে একটা নেগলেক্টের চোখে দেখা, ইগনোর করা। যদি কেউ আফ্রিকান কন্টিনেন্ট থেকে এসছে বা এশিয়ান কন্টিনেন্ট থেকে এসছে, তাদেরকে এক্সক্লুড করা। ল্যাটিন আমেরিকান বা সাউথ আমেরিকান যে কন্টিনেন্ট থেকে আসা লোকজনকে হচ্ছে যে বেসিক্যালি ইগনোর করাটা বেশি, ইম্পর্টেন্স না দেওয়াটা। দিস ইজ এ ভেরি ইভেন মোর টক্সিক কাইন্ড অফ রেসিজম বা এক্সক্লুশন, যেটা আমার খুব খারাপ লাগে, যেটা আমি ভাবতে পারিনি যে এতটা হতে পারে। তো এটা আছে, তো এটা আমি অ্যাজ এন ইন্ডিয়ান এখানে হয়তো ফেস করেছি, অনেক জায়গাতেই ফেস করেছি। বাট আমি যখন ইন্ডিয়াতে যাব তখন কি ফেস করবো না? এটাও সম্ভব নয়। সেখানেও গিয়ে আমি এক্সক্লুড হবো কখন? যখন তা জানতে পারো। সাধারণত আমাকে দেখে অনেকেই বুঝতে পারে না যে আমি হচ্ছে যে মুসলিম কমিউনিটির লোক। আমি রিলিজিয়ন শব্দটা বলি না, কারণ আমি নিজে সেই রিলিজিয়াসলি সেই রিলিজিয়নটাকে প্র্যাকটিস কোনোদিন করিনি।
বাট আমি সেই কমিউনিটিতে বিলং করি, আই লাভ দ্যাট কমিউনিটি। আমার যারাই যেসব লোকদের সঙ্গে আমার আলাপ আমাদের কমিউনিটিতে, তারা প্রত্যেকেই নিদারুণ ভালো মানুষ। এমন নয় যে তার বাকি কমিউনিটির লোকের খারাপ, সেরকম তুই নয়। আমি যে কমিউনিটিতে মিশেছি সেই কমিউনিটি ভালো লোকের সঙ্গে মিশেছি। তো তো তখন আমাকে তখন ওই কমিউনিটির সদস্য ধরে আমাকে বাদ দেওয়ার চেষ্টা করবে। তো যাবোটা কোথায়? আমি কিন্তু বহু দেশের বিভিন্ন রকম খবর শুনেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত চাইনার কিন্তু কোনো খবর সেরকম কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারি না ওদের স্টান্স কি, নাকি ওরা কিছু যায় আসে না। আমার যেটা মাঝে 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 মনে হয় যে ওদের স্টান্স অন ডিফারেন্ট আদার কমিউনিটিস দ্যান দ্য চাইনিজ পিপল, স্টান্সটা খুব অদ্ভুত লাগে। মনে হয় যেন না তাদের কেউ যায় আসে, দে ডোন্ট কেয়ার। সেটাও খারাপ কখনো গিয়ে যখন প্রচণ্ড বেশি অ্যারোগেন্স চলে আসে কোনো কমিউনিটিতে ডিউ টু ক্যাপিটাল মেনলি এখনকার দুনিয়ায়, তখন তারাও হচ্ছে কিন্তু কোনো না কোনোভাবে এক্সক্লুশন কিছু একটা তৈরি করে রুল। তাহলে চায়নাও করবে, চায়নার পথে যাবেও, সব দেশই যায়। এটা আমাদের মানুষেরই দোষ। তো যাই হোক, আজকের ডেটে দাঁড়িয়ে 11 তারিখ আগস্ট 2026 সাল, সব কিছু খুব আনসার্টেন। আই ডোন্ট নো কোথায় গিয়ে দাঁড়াবো, বাট এগোবো। বাট আমি আপাতত পরশুদিন নরওয়ে চললাম আমার রিসার্চ ভিজিটে। আমার স্বপ্নের কাজটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমার নিজের হাতে গড়া কাজ, প্রজেক্ট, যেটা সেরেন্ডিপিটাসলি বলাও যাবে না, কারণ সেরেন্ডিপিটাসলি তো মোটেও নয়। পড়ে কিছু একটা আর্টিকেল পড়ে সেটা কোয়েশ্চেনিং করতে গিয়ে উঠে আসা একটা প্রজেক্ট, এবং তারপরে আমি নিজে থেকেই হচ্ছে রিসার্চ করে খুঁজে বিভিন্ন বই টই পড়ে বার করা এই প্রজেক্টকে একটা কনক্লুশনের রূপ দিতে চাই। এবং যদি সেটা তাই হয় তাহলে তো খুব খুব ভালোই হয় অ্যাকচুয়ালি। তো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই প্রজেক্টের আমি কী কনক্লুশন করবো সেটা আমার মাথায় নেই। কনক্লুশনের চেয়েও সবচেয়ে বড় ব্যাপার কী মেথোডোলজিতে এগোবো সেটাও আমি এখন আমার কিন্তু ক্লিয়ার নেই। কী যে করবো, আই এম সুপার এম্বারেসড যে আমি কী করে, আমি যত কনফিডেন্ট ছিলাম যখন আমি এই প্রজেক্টটা প্রেজেন্ট করি ত্রিকদেরকে, এবং এখন দাঁড়িয়ে দুটো স্টেট পুরোপুরি আলাদা, পুরোপুরি ডিসজয়েন্ট। তো দেখি হাউ দ্য টাইম লিডস মি দেয়ার, অ্যান্ড হোপিং ফর দ্য বেস্ট। এর থেকে বেশি তো কিছু করার এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, আবার পরের ভিডিওতে আশা করি আমার ভালো কিছু খবর থাকবে।